বর্ষার রাত, নদী ফুলে উঠেছে। ফেরিঘাট থেকে হাঁটতে হাঁটতে বাঁশঝাড়টা পার হলেই আমার গ্রাম। কাঁধের ব্যাগটা ঘেটে ভিজে সিগারেট বের করতে গিয়ে বুঝলাম দেশলাই ভিজে গেছে। চারপাশে শুধু জোকের মতো অন্ধকার, আর দূরে কাদার বুক চিরে ব্যাঙের অবিরাম ডাক। আমি হাঁটছি, আর কাদার মধ্যে পা ডুবিয়ে উঠে আসছে চপচপ শব্দ। এমন শব্দ কেউ পিছু নিলে যেমন হয়। বাঁশঝাড়ের শেষে একটা লেবু গাছ আছে, অনেক পুরনো, নিচে ভাঙা ইটের চৌখাট। ছোটবেলা থেকে ওটার পাশ দিয়ে রাতে গেলে দিদা বলতো, শাখা পলা ঝনঝন করলে দৌড়ে চলে যাস, থামবি না। তখন আমি হাসতাম। আজ রাতে হাওয়াটা থেমে যাওয়ায় পাতা নড়ছে না, কিন্তু তবু কোথার থেকে ভেসে আসে একটা শব্দ, টুনটুন, যেন শাখা পলা হাতে পড়ে কেউ হাঁটছে। আমি গলা খাকারি কিলাম, বুক ঠেলে সাহস বার করতে চেষ্টা করলাম। ঠিক তখনই রনি। আমার নাম স্পষ্ট মায়ের গলায়। রনি বাবা, দাঁড়া, একটু শোন। আমার বুকের ভেতরটা থেমে গেল। এত রাতে মা এখানে? শব্দটা এলো বাঁশঝাড়ের ভেতর গভীর থেকে। আমি মুখ ঘুরিয়ে বললাম, মা। কোনো উত্তর নেই, শুধু পাতার ফাঁকে নিঃশ্বাসের মতো একটা দীর্ঘশ্বাস। কান পেতে দাঁড়াতেই আবার ডাক, এইবার বাবার কণ্ঠ, ওই দিকটা দিয়ে যা, পুকুরের পাড়ে যাস না। আমি থমকালাম। বাবা তো 3 বছর হলো নেই, তাহলে কে ডাকছে আমায়? তখন দিদার কথা হঠাৎ মনে পড়ল। রাতে যদি আপনজনের গলায় কেউ ডাকে, উত্তর দিবি না, তাকাবিও না। আমি ঠোঁট কামড়ে সামনে হাঁটতে শুরু করলাম। আমার হাঁটার শব্দের সাথে সাথে অন্য এক চলার শব্দ যেন কাদায় নেমে যাচ্ছে আমার এক কদম পিছনেই। শুনেছিলাম পেতনিরা জেলে পল্লীতে মানুষকে ভুলিয়ে জলে নামায়, তারপর শেষ করে ফেলে। আলো দুটো নড়ে এসে আমার চোখের সামনে দোল খেতে লাগলো, যেন হাতছানি দিয়ে বলছে, এদিকে এসো। আমার মনের ভেতর আঙুল চালিয়ে দিল যেন কেউ। পা নিজে নিজে মোড় নিল ডোবার দিকে। আমি বুঝলাম আমার হাঁটু কাদায় নামছে। ঠিক তখনই বাম কানে কোনো অচেনা গলায় ফিসফিস করে বলছে, ভালোবাসো আমাকে। আমি পিছলে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেলাম। আঙুল বাড়িয়ে আলো ছোঁয়ার ঠিক আগেই আলো দুটো নিভে গেল। ডোবার জল কালো দাঁত বের করে হাসল। সে কি ভয়ঙ্কর হাসি! আমি হাঁপ ছেড়ে উঠে দাঁড়ালাম। 5 কদম এগিয়ে লেবু গাছটার নিচে এলাম। হঠাৎ গায়ে বাতাস লাগলো, কিন্তু গাছের পাতা নড়ল না। নড়ল শুধু আমার গায়ের পোশাক। কানে আবার টুনটুন শব্দ, শাখার মতন। গাছের গুঁড়ির পেছন থেকে একজোড়া খালি পা বেরিয়ে এলো। হাঁটু পর্যন্ত কাদা, নুপুর নেই, কিন্তু শাখা পলার শব্দ হচ্ছে। সে ধীরে ধীরে বেরিয়ে এলো। সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, গলায় কাঁচের মালা, আর হাতে লাল সাদা শাখা পলা। তবু পুরোটা মানুষ নয়। চোখ দুটো মোমবাতির শিখার মতো নিথর, আর তার পায়ের গোড়ালি উল্টো দিকে বেঁকে আছে। সে হাসল। আমাকে কি দেখছো? গলার আওয়াজটা এক একবার এক এক রকম, কখনো মায়ের, কখনো স্ত্রীর, কখনো আবার আমার নিজের। গলাটাকে স্বাভাবিক রেখে আমি বললাম, তুমি কে? যাকে তুমি খুঁজছো আমি সেই জন। তোমার ঘর সুখে ভরে দেব, আমাকে সঙ্গে নিয়ে চলো। সে কথা বলতে বলতে আরও কাছে চলে এলো। তার হাতের শাখা পলার টুনটুন শব্দ আমার কানে আঘাত করতে শুরু করলো। পেছনের বাঁশঝাড়ে অনেক শব্দ, মনে হলো অন্ধকারে অনেকগুলো মুখ উঠে এলো। আমি এক পা পিছিয়ে গেলাম আর বললাম, দিদা বলেছে তোমরা পেতনি। সে মুচকি হেসে বলল, দিদারা সব পুরনো কথা বলে, এসো, তোমার ঘরে আমি সুখ শান্তিতে ভরে দেব। তার শরীরে পচা শ্যাওলার গন্ধ। আরেক কদম এগোলেই আমার বুকের সাথে ঠেকে যাবে তার শরীরের ভেজা কাপড়। আমি চোখ নামিয়ে দেখলাম তার ছায়া নেই। আমি মুখ ফিরিয়ে দৌড়াতে গেলাম। সে তখন এক টুকরো শাখার কাঁচ ভেঙে আঙুল ছুঁইয়ে দিল। আমার কানে হু হু করে উঠল, কারা যেন একসাথে ডাকছে, রনি, রনি।
ডাকার ভেতর ছিল কাঁদুনে আকুতি আর দম বন্ধ করা উল্লাস, যেমন নববধূর ঘোমটায় দেখা যায়। আমি বাঁশঝাড়ের ভিতর ঢুকে পড়লাম, কিন্তু বাঁশগুলো আমাকে পাশ কাটিয়ে যেতে দিল না। বাঁশের কঞ্চি হঠাৎ নড়ল, পিঠে আঁচড় কেটে গেল। মায়ের কণ্ঠে আবার ডাক, রনি বাবু, পড়ে যাবি, আস্তে যা। সেই সাদা শাড়িওয়ালা হঠাৎ আরেকটা রূপ নিল। চুল খুলে দিল মাথা থেকে, চুলের ডগা ছুঁয়ে গেল কাদা। উল্টো পায়ে হেঁটে এলো উল্টো দিকেই, আমার চারপাশ ঘুরতে শুরু করলো। এবার ঘরে চল রনি। আমি পিছিয়ে গেলাম, কিন্তু পেছনে পা দিলেই কাদা, আর কাদা যেন আমাকে টেনে নিচ্ছে। থপ করে বৃষ্টি নামলো, এক ঝলক বিদ্যুৎ চমকালো। আমি দেখলাম লেবু গাছের ডালে শাখা পলা আর শাড়ি ঝুলছে, আর তার নিচে একটা ভাঙা বউভাতের পিঁড়ি। পিঁড়ির ওপর কয়েকটা কাঁচের চুড়ি, আর মাঝখানে কাঁচের লাল সিঁদুরের ঢাকনা খোলা। সেই ডিব্বেটা থেকে আঙুল তুলে আমার কপালের দিকে বাড়ালো। আমি থরথর করে কেঁপে উঠলাম। আমার দেহটা ঠেলে কিছু একটা বেরিয়ে গেল। মনে হলো আমি নিজেই শরীর থেকে এক চিলতে আলো হয়ে বেরিয়ে যাচ্ছি। আমার জায়গায় ঢুকছে অন্য কেউ। আমার অবস্থা প্রচণ্ড খারাপ। সেই মুহূর্তের আরেকটা শব্দ, ফেরিঘাটে সাইরেন। রাতের নদী পেরিয়ে ফাঁকা বাতাসে সেটা কাঁপতে কাঁপতে এসে পড়ল। তক্ষুনি চারপাশে একটা তীব্র হিস হিস শব্দ, যেন হাজারটা আত্মা একসাথে পিছিয়ে গেল। সাদা শাড়িওয়ালা তাকালো নদীর দিকে, চোখে কেমন যেন বিরক্তির ছোঁয়া। এবং সে মুহূর্তে আমি মাটি থেকে শাঁখা দুটো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দিলাম। আমার মনে হলো সেই শাঁখা ভাঙার শব্দে বাঁশঝাড় কেঁপে উঠল। আমি বাড়ি পৌঁছে দরজা লাগালাম। ঘর অন্ধকার, বাইরে বৃষ্টি থেমে গেছে। তারপর দরজায় কড়া নাড়ার শব্দ। রনি, দরজা খোলো, আমি। এবার কণ্ঠটা একদম আমার স্ত্রীর। শহর থেকে আজই তো ফেরার কথা ছিল ওর। আমি দরজায় কান লাগালাম। ভিতর থেকে স্ত্রীর হাফ ধরা গলা, ভিজে গেছি, ঠান্ডা লাগছে। আমি হাত তুলে কাঁপতে কাঁপতে দরজার বোল্ট ধরলাম। ঠিক তখন দরজার তলায় ফাঁক দিয়ে জলের সাথে এক ফোঁটা লাল রং ঢুকে এলো। সিঁদুর! আমার বুক কেঁপে উঠল, মাথা ঘুরে গেল। আমার স্ত্রী দরজার সামনে দাঁড়ালে পায়ে পায়েল বাজে, কিন্তু এখন নিস্তব্ধ। আমি ধীরে ধীরে বললাম, তুমি যদি সত্যি আমার স্ত্রী হও, তাহলে বাঁ হাতের আঙ্গুলে যে আংটি আছে সেটা দেখাও। কোনো উত্তর নেই। দাঁতে দাঁত চেপে আমি খাটের নিচ থেকে লাঠিটা টেনে নিলাম, মনের জোর রাখতে। দরজার কড়া নাড়ার শব্দ থেমে গেল। তার বদলে শুরু হলো দরজার চৌখাটে নখের আঁচল লাগার আওয়াজ। তারপর শোষো বাতাস আর গভীর বিরক্তিকর নিঃশ্বাসের শব্দ। তুমি আমাকে ভালোবাসো না, তাই না? আমি বললাম, চলে যাও। বাইরে 5 সেকেন্ড চুপ। তারপর পাতার ঝুমঝুম, কাদা ছলছল শব্দ, লেবু গাছের দিক থেকে শাঁখা পলার ঝনঝন শব্দ ধীরে ধীরে দূরে যেতে লাগলো। ভোর হবার আগ পর্যন্ত আমার ঘুম আসেনি। যখন বাহিরে কাক ডাকার শব্দ শুনলাম, তখন দরজা খুললাম। চৌকাঠে সিঁদুরে পড়ে আছে, বৃষ্টির জল পুরো আঙিনায় লাল হয়ে আছে, আর দরজার হুকের কাছে ভাঙা শাখা। উঠোনের ধারে মাটিতে টেনে যাওয়া একজোড়া উল্টো পায়ের চিহ্ন সোজা লেবু গাছের দিকে গেছে। সেদিন থেকেই আমরা বাড়ির সেই দিকের জানালাটা বন্ধ রাখি। সন্ধ্যার পর বাঁশঝাড়ের দিকে তাকাই না। তবু মাঝে মাঝে রাতে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তখন চোখে আর ঘুম আসে না। টের পাই দূরে ডোবার জলে কে যেন হাঁটাহাঁটি করছে, আর বাতাসে একটা খুব মৃদু ডাক, রনি। তখন আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখি। কারণ আমি জানি আপনি যাকে যত ভালোবাসেন, রাতের মায়াবিনী তার গলাতেই ডাকে। আর একবার যদি ভুলেও ওদের ফাঁদে পড়ে যাও, তাহলে পুরো পরিবারটাই শেষ। তোমরা কে কে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ আমাদের কমেন্টে জানাও। আর এরকম গা ছমছমে ভুতুড়ে গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।